আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যা বাইচের লাইভ সেশনে। তোমাদের অনেক অনুরোধের প্রেক্ষিতে আমাদের আজকের এই লাইভ সেশন। আজকে আমাদের লাইভ সেশনে পুরোটা জুড়ে থাকছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের 3 জন সাবেক শিক্ষার্থী। আসুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। শুরু করছি সাবিতার সাথে। ধন্যবাদ অর্পিতাকে। সালাম আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ আজওয়াদুজ্জামান সাবির, বর্তমানে রুয়েটে অধ্যয়নরত। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে 19 ব্যাচের একজন ছাত্র ছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কাজী মুস্তাকিম আহমেদ সৌমিক। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছি। আমি এক্স জোসেফাইট ব্যাচ 90। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আহাদ আল আজাদ মুনাম। আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ছি এবং আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 2019 সালে এইচএসসি দিয়েছি। ধন্যবাদ সবাইকে। এখন আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব লাইভটি শেয়ার হওয়ার জন্য। তোমরা সবাই লাইভটি শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি লাইভের মূল অংশে, কিন্তু তার আগে আমরা আমাদের গেস্টদের কাছ থেকে শুনে নিব তাদের কলেজ লাইফের কিছু এক্সপেরিয়েন্স। চলে যাচ্ছি মুনেমের কাছে। ওয়েল, কলেজ লাইফের এক্সপিরিয়েন্স বলতে এক বাক্যে যদি আমি বলি, সেন্ট জোসেফ হচ্ছে আমার ড্রিম ইনস্টিটিউশনের মতো আর কি। লাইক আমি কলেজ লাইফ নিয়ে যা যা ড্রিম করেছি, যা যা আমার ফ্যাসিনেশন ছিল, সবগুলোই আমি আসলে সেন্ট জোসেফে ফুলফিল করতে পেরেছি। লাইক আমার ক্লাবিং খুব বড় ধরনের একটা শখ ছিল। ক্লাবিং ইন আ সেন্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। অ্যাকচুয়ালি আমি
ঢাকার বাইরে মফস্বলে বড় হয়েছি, তো সেখানে ওই অর্থে পড়ালেখার বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যোগ দেওয়ার সুযোগ আসলে খুব কম ছিল, ছিল না বলবো না, খুব কম ছিল। কিন্তু সেন্ট জোসেফে আমি যখন আসি তখন এটা আমার জন্য একটি বিশাল দরজা খুলে দেয়, আমি বলবো যে আমার ইন্টারেস্টের জায়গা যেটি বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যোগদান করা, সেটির ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি জেএমসি জোসেফাইট ম্যাথ ক্লাবের জন্য 2 বছর কাজ করেছি, যেখানে ফেস্ট নামানো, ফেস্ট অর্গানাইজ করা, একটা ফেস্টকে কিভাবে রেগুলেট করতে হয়, এসব ব্যাপার আমি আসলে খুব এনজয় করি। তো এ তো গেল ক্লাসের বাইরের ব্যাপারগুলো। আর ক্লাসের ভেতরেও অ্যাকচুয়ালি সেন্ট জোসেফে যারা আমাদের টিচার ছিলেন তাদের ক্লাসগুলো আমি অনেক এনজয় করেছি। স্পেশালি আমি যদি স্যারদের নাম ধরে বলি, দীপক স্যার, সুদেব স্যার, অনিমেষ স্যার, মিজান স্যার, উজ্জ্বল স্যার, উন্মেষ স্যার, আমাদের সেন্ট জোসেফের আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় প্রিয় শিক্ষক এরা। প্রত্যেকের আলাদা আলাদা বিশেষত্বের কারণে প্রিয়। সো এই যে মানুষগুলো সেন্ট জোসেফের, শুধু মানুষগুলো না, সেন্ট জোসেফের একটা সামগ্রিক পরিবেশ রয়েছে সেখানে, যেটাকে আমি বলি খুব সাবলাইম একটা পরিবেশ। তো এই পরিবেশটা আমি আসলে খুব এনজয় করেছি এবং অবশ্যই আমার কলেজ লাইফ খুব চমৎকার কেটেছে সেন্ট জোসেফে। থ্যাংক ইউ। ধন্যবাদ মুনেমকে। এখন চলে যাচ্ছি সৌমিকের কাছে। সৌমিক, তোর মাইক মিউট করা। Am I audible? আচ্ছা, সরি। যেটা মুনেম বললো, আসলে একজন জোসেফাইটের জন্য কখনোই কলেজ লাইফটা উপভোগ্য নয়, এটা হওয়া আমার দৃষ্টিতে অনেকটাই অসম্ভব। কারণ আমাদের মোটর দিকে যদি আমরা তাকাই, আমাদের কিন্তু বলা হয় ওয়ান্স এ জোসেফাইট অলওয়েজ এ জোসেফ। সো একবার যদি এই কলেজ লাইফটার সাথে নিজেকে মিশিয়ে ফেলা যায়, কলেজ লাইফটা অনেক বেশি উপভোগ্য। কারণ শুরু থেকে, স্কুল লাইফ থেকে আমি ছিলাম মোটামুটি, কিছু মানুষ থাকে না কনফিউজড, সে তার লাইফে কি করবে, কিভাবে আগাবে, বা কোন স্টেপটা তার জন্য অনেক ভালো হতে পারে। সো আমি যখন জোসেফে প্রথমবারের মতন পা রাখি, তখন আমার ফার্স্ট টাইম মনে হয় যে আচ্ছা, এই ক্যাম্পাসটা তো সুন্দর। সো এই ক্যাম্পাসে এই যে সিনিয়ররা এভাবে ঘুরে বেড়াচ্ছে, সো ফার্স্ট যেটা আমার মাথায় ছিল যে ওই সিনিয়র ভাইয়ার ব্যাগে, ওই সিনিয়র ভাইয়ার শার্টে একটা ব্যাচ রয়েছে, সো আমি ওইটাকে লক্ষ্য হিসেবে নিতে পারি কিনা। এরকম ছোট ছোট লক্ষ্য দিয়ে জোসেফ আসলে আমাকে এমন একটা বড় লক্ষ্য চিনতে শিখিয়েছে, যা আসলে আমি জানি না অন্য কোথাও পড়লে আমি কতটা পেতাম। বাট আমি বলবো কলেজ লাইফ ছিল অসাধারণ। কেননা কলেজ লাইফ থেকেই বুঝতে পারি কতটা নিজেকে কিভাবে গড়ে তোলা যায়। স্যারদের নাম করে যখন মনে বলে গেল, তাদের বিভিন্ন উক্তি, তাদের বিভিন্ন বিষয় মনে এমন ভাবে গেঁথে যেত যে নিজেকে খুব মনে হতো আমি বুঝি খুব ভালো কিছু করতে পারবো, নিজেকে ইন্সপায়ার্ড মনে হইতো। কনফিউজিং যে ব্যাপারটা, সেটা অনেকটাই মানে কি বলবো, একটা থ্রিলড জিনিস হয়ে গেল। সো কলেজ লাইফ ওয়াজ অসম, আই গেস। থ্যাংক ইউ। সৌমিককে। এখন আমরা চলে যাচ্ছি সাবিতের কাছে। ধন্যবাদ অর্পিতাকে। তো আমি যদি আমার কলেজ লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলতে চাই, আমি যদি একদম প্রথম থেকে শুরু করতে চাই, আমি যেদিন সেন্ট জোসেফে এসেছিলাম ভর্তি ফর্ম তুলতে, তো সেদিন থেকে আমি এর পরিবেশ দেখে মানে অত্যন্ত মুগ্ধ হয়ে যাই। তার কারণ হচ্ছে এর আর্কিটেকচারাল ভিউ, স্ট্রাকচারাল ভিউ, মানে জাস্ট অসাধারণ ছিল। যদিও ক্যাম্পাসটা একটু ছোট, বাট এই ছোট ক্যাম্পাসের মধ্যে যে বিষয়গুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব, এটি আসলে সেন্ট জোসেফকে না দেখলে আসলে বোঝা যায় না। আর যেদিন আমি প্রথম মানে সেন্ট জোসেফ কলেজে পা রাখি আর কি, মানে প্রথম দিন আমার ক্লাস থাকে, তো সেদিনকে একটা মজার ঘটনা যদি আমি শেয়ার করতে চাই। তো মূলত আমি আর সৌমিক, আজকে লাইভের অন্য গেস্ট যে সৌমিক, আমরা দুজন একই স্কুলে ছিলাম। তো প্রথম দিন আমরা এখানে প্রথম ক্লাস করতে আসি, সেদিন এসে দেখলাম যে আমি আর সৌমিক সেম সেকশনে। তো আমরা দেখে তো মোটামুটি খুশি হয়ে গেছিলাম যে আমরা সেম সেকশনে, তাহলে মনে হয় আমাদের মানে পরবর্তী যে 1.5 বছর বা 2 বছরের যাত্রাটা অনেক ভালো হবে। তো ভালো কথা, আমরা আমাদের সেকশন মতো মানে গিয়ে বসলাম। তো গিয়ে বসার পর হঠাৎ করে শুনি যে আমাদের এখন একটা অ্যাসেম্বলি করা হবে। তো আমরা অ্যাসেম্বলিতে গেলাম। অ্যাসেম্বলিতে যাওয়ার পর
আমার মানে তখন এক্স্যাক্টলি মনে করতেছে না কোন স্যার ছিলেন, এই জন্য দুঃখিত আমি। তো এক স্যার বললেন যে তোমাদের যে সেকশনের ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে সেটা হচ্ছে আর মানে এখন একটু আপডেট করা হয়েছে, তো তোমরা হচ্ছে কাইন্ডলি নোটিশ বোর্ডে যে সেকশনের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেই ডিস্ট্রিবিউশনটা তোমরা একটু দেখে আসো। তো এরপরে যখন ডিস্ট্রিবিউশনটা দেখলাম তখন দেখলাম যে আমি আর সৌমিক হচ্ছে পুরোপুরি আলাদা একটা সেকশনে। তো এই জিনিসটা আমার কাছে একটু পরে মানে একটা আপসেটের বিষয় হয়ে গেছে যে একই স্কুলে ছিলাম, হয়তো বা একসাথে থাকতে পারলে অনেক ভালো হতো। কিন্তু আফটার সাম টাইমস যখন আমি দিনকে দিন অতিবাহিত করতে থাকলাম, যখন আমি দেখলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসছে, তাদের মানে ভাষা বিভিন্ন রকম, ভাষা বলতে আমি বোঝাচ্ছি আঞ্চলিকতার একটা টান প্রথম প্রথম অনেকেরই থাকে। তো এত কিছুর পরেও আমার কাছে না পরিবেশটা কোনোভাবে খারাপ মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি আমার পরিবারের মধ্যেই আছি, আর পুরো ব্যাপারটাকে আমার একটা পরিবারের মতোই মনে হয়েছে। আর পুরো সেন্ট জোসেফ লাইফ যদি আমি মানে বলতে চাই এখানে, আমার কাছে সবচেয়ে বেশি মজার ছিল হচ্ছে স্টাডি ট্যুর। সকলের কথার্থে বলি যে আমাদের সেন্ট জোসেফ থেকে হচ্ছে স্টাডি ট্যুরে সেন্ট মার্টিন এবং কক্সবাজারে নিয়ে যাওয়া হয়। তো এই ভ্রমণটা ছিল হচ্ছে অত্যন্ত অ্যাডভেঞ্চারাস। এটা আসলে আই গেস যারা গিয়েছে আহ মানে পূর্ববর্তী ব্যাচ বা আমার পরের ব্যাচ যারা গিয়েছে বা আমরা যারা গিয়েছি তারা ভালো কানেক্ট করতে পারবে। তো একটা ব্যাপার কি যে নিজের ফ্যামিলির সাথে যাওয়া, নিজের বন্ধু বান্ধবের সাথে যাওয়া, সেখানে টিচারদের সাথে যাওয়া, যেই টিচাররা হচ্ছে খুবই ফ্রেন্ডলি। তো এগুলোর মধ্যে একটি পার্থক্য আছে। তো ওই পার্থক্যটা আমি হয়তোবা সেন্ট জোসেফের যে স্টাডি ট্যুর ছিল এই ট্যুরে না গেলে হয়তোবা বুঝতাম না। তো মোটামুটি আসলে মজার এক্সপিরিয়েন্স বললে শেষ করা যাবে না। পুরো 1.5 বছর বা 2 বছর যেটাই বলি না কেন, আমি পুরো 1.5টা বছর হচ্ছে আমার এরকম কোনো একটা মুহূর্তে মনে হয়নি যে আমি একা আছি বা আমি একটা খারাপ জায়গায় আছি। তো এটাই ছিল মোটামুটি মানে বলার মতো যা বলা যায় আর কি। অর্পিতা। সবাইকে সবার গল্প শুনে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে তারা কলেজ লাইফে খুব মজার একটি সময় পার করে এসেছে। এখন আমরা চলে যাচ্ছি খুবই গুরুত্ব একটি প্রশ্নে। আমরা সবাই জানি মানে বাহির থেকে ঢাকার বাহির থেকে অনেক স্টুডেন্টস এসে ভর্তি হয়। তো তাদের জন্য কি সেন্ট জোসেফ কলেজ থেকে কোনো নিজস্ব হোস্টেল সুবিধা আছে? মুনেম। ওয়েল, সেন্ট জোসেফের একটি নিজস্ব হোস্টেল 2 বছর আগে শুরু হয়েছে, এর আগে এটা ছিল না। তো হোস্টেলটাতে 70টা সিট আছে। এর পাশাপাশি সেন্ট জোসেফের টিচার, আমাদের কেমিস্ট্রি ল্যাব ডেমনস্ট্রেটর সুবীর চন্দ্র স্যার, সুবীর চন্দ্র গুপ্ত স্যার, ওনার পার্সোনাল একটা হোস্টেল আছে। ওইখানেও সেন্ট জোসেফের স্টুডেন্টরা আসলে সেফলি থাকতে পারে। তো এই দুইটা হোস্টেলই মূলত সেন্ট জোসেফের স্টুডেন্টদের বেসিক্যালি প্রথম চয়েস হয়ে থাকে। এর পাশাপাশি মোহাম্মদপুর এরিয়ায় আরো অনেকগুলো হোস্টেল রয়েছে। হোস্টেলের ব্যাপারে আহ, বলা যায় সেন্ট জোসেফের নামযুক্ত হোস্টেলটি, সেটি তো অবশ্যই বেস্ট, এবং সেখানে যেই সব ফ্যাসিলিটিস দেয়া হয় সেগুলো সেন্ট জোসেফের একজন স্টুডেন্টের লাইক ওর বাইরে অন্য কিছু আসলে দরকার হয় না একটি কলেজ লাইফটা লিড করার জন্য সুন্দরভাবে। সেখানে পড়ালেখা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা বেশ ভালো মতো দেয়া হয়, এবং সেম গোজ ফর সুবীর স্যার হোস্টেল। আর যেটা আমি সাবিতের কথার সাথে আর একটু অ্যাড করব, ডাইভার্সিটি। সেন্ট জোসেফের স্টুডেন্টরা এই যে ট্যুরে যায়, এরপর কলেজে আসে, তো এই যে একটি ডাইভার্সিটি, এটাতে কিন্তু খাপ খাওয়ানোর অন্যতম একটা জায়গা হয়ে ওঠে হোস্টেল। কারণ হোস্টেলের সিট গুলো আসলে প্ল্যান মতো ওইভাবে অ্যালোকেট করা যায় না মোস্টলি। তো দেখা যায় আমার যে রুমমেট, হয়তো আমার বাড়ি হচ্ছে পটুয়াখালী, আমার একটা রুমমেটের বাড়ি হচ্ছে জয়পুরহাট। তো এই যে একেবারে দু প্রান্তের দুজন মানুষের মাঝে একটা বন্ডিং, 1.5 বছরের একটা ভালো ফ্রেন্ডশিপ, এই ব্যাপারগুলো আসলে সেন্ট জোসেফকে স্পেশাল করে তোলে। তো সেন্ট জোসেফের হস্টেল গুলো শুধুমাত্র, সেন্ট জোসেফের তো হোস্টেল একটাই, আর ইনক্লুডিং সুবিসের হস্টেল। তো এই যে হস্টেলগুলো, এই হস্টেলগুলো শুধুমাত্র যে একটা থাকা বা খাওয়ার জায়গা তা কিন্তু না। এই জায়গাগুলোকে আসলে সেন্ট জোসেফের যে মূল্যবোধ, সেটা কাল্টিভেট করা হয় সেন্ট জোসেফের ক্যাম্পাসের বাইরে। সো যারা বাইরে থেকে আসে তাদের জন্য কিন্তু আসলে এই হস্টেল গুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। অর্পিতা।
মুনেমকে। তোমাদের কাছে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেন্ট জোসেফ কলেজ নিয়ে, তোমরা আমাদের নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। এখন আমরা চলে যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে, তা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। আমরা লোককথা শুনতে পাই যে সবাই বলে মিশনারি কলেজগুলোতে নাকি খরচ খুব বেশি হয়, আসলে কি তাই? সৌমিক। ধন্যবাদ অর্পিতা। আসলে এই কোশ্চেনটা না অনেক বেশি লোক মুখে শোনা যায়। আমি যখন প্রথম কলেজে ভর্তি হই তখন আমাকে ওই জিনিসটা ফেস করতে হয়েছিল যে তুই মিশনারি কলেজে ভর্তি হচ্ছিস, তোর তো অনেক খরচ হবে, তুই তো কিভাবে সামলাবি, ফ্যামিলি থেকে এরকম কথাবার্তা বলছিল। কিন্তু তারপরে যখন আমি কলেজের বিভিন্ন প্রসেস গুলো দেখলাম, বেতনের জায়গাগুলো দেখলাম, আসলে না ব্যাপারটা একটা রেঞ্জের মধ্যেই থাকে। এমন না যে কোনো কলেজের বেতন এক্সেসিভ পরিমাণে বেশি, কোনো কলেজের কম। ঠিক একই ক্ষেত্রটা, একই মানে জিনিসটা জোসেফের ক্ষেত্রেও কাজ করে। বেতন একদম এভারেজ লেভেলের, অর্থাৎ অন্য কলেজগুলোর সাথে তুমি এটাকে অবশ্যই খুব সহজে মেলাতে পারো। খুব সহজে যদি এক্সাম্পল দিই, আমি আর আমার এক স্কুল ফ্রেন্ড দুজন একটা আলাদা আলাদা কলেজে, পাশাপাশি দুটো কলেজে ভর্তি হচ্ছিলাম। পাশাপাশি কলেজে ভর্তি হওয়ার পরে আমরা একটা কথা বললাম যে ও আমাকে বলেছিল যে তুই তো মিশনারি কলেজে ভর্তি হচ্ছিস, হয়তো তোর খরচ আমার চেয়ে বেশি হবে। আমরা যখন বের হব তখন আমরা একটা হিসাব করে দেখবো যে কে আসলে বেশি দিয়ে বের হয় বা কে কম খরচ করে বের হতে পারে। কিন্তু দিন শেষে যখন আমরা কলেজ থেকে বিদায় নেওয়ার সময় তার সাথে আবার বসলাম, কিংবা একটা সুন্দর কথাবার্তার মধ্যে যখন বের হলো যে না, এটা কারোটাই খুব বেশি যে চড়া, কারোটাই খুব বেশি যে নিচু, এরকম কোনো চড়াই উতরাই আসলে কাজ করে না। একদম এভারেজ লেভেলের একটা রেঞ্জ থাকে। কোনো কলেজে আসলে এই রেঞ্জের বাইরে চলে যাওয়া যায় না। হয়তো কোনো কলেজের মাসিক বেতন বেশি দেখে আমরা ভেবে নেই যে হ্যাঁ ওই কলেজটার বেতন অনেক বেশি, কিন্তু দেখা যায় ওই কলেজটার মাসিক বেতন দিয়ে অন্য কলেজ, অন্য যে ফ্যাসিলিটিস, অন্য জিনিসগুলো কাজ করে দেয়। তো সব মিলিয়ে আমি বলবো যে জোসেফের খরচ অবশ্যই কোনো কলেজগুলো থেকে অত্যধিক বেশি না, বা বলবো অন্য কলেজগুলোর সাথে আসলে সমান সমান অবস্থানেই থেকে যায়। সো এটা নিয়ে কারো চিন্তা করবার আসলে প্রয়োজন নেই। আরেকটা কথা, যদি কারো ফাইন্যান্সিয়াল ইস্যু থেকে থাকে এই বর্তমানে এই খরচের পরেও, তাহলে কিন্তু তার জন্য কনসিডার ইস্যু আমাদের কলেজে রয়েছে। আমরা কারো যদি এরকম কোনো সমস্যা হয়, তোমরা খুব সহজেই ব্রাদারের সাথে, আমাদের প্রিন্সিপাল ব্রাদারের সাথে, কিংবা আমাদের বিভিন্ন যারা টিচার থাকে তাদের সাথে তোমরা শেয়ার করতে পারো। আমাদের প্রত্যেক 25 স্টুডেন্টস এর জন্য একজন করে গাইড টিচার দেওয়া হয়। সেই গাইড টিচার তোমার সকল সমস্যা, সকল কিছু খুব ভালোভাবে ট্যাকেল করে। তুমি তার সাথে যদি কনসাল্ট করো, তোমার পারিবারিক ইস্যু গুলো তাকে বলো, তোমার যদি অবস্থা সেরকম হয়, তোমাকে অবশ্যই বেতন মওকুফের বিষয়টা কিংবা তোমার ফাইন্যান্সিয়াল এক্সপেন্স খরচগুলোকে ঠিক একটা লেভেলে নিয়ে আসার জন্য আমাদের কলেজ সবসময় কাজ করে। ধন্যবাদ অর্পিতা। আচ্ছা অমিক, এই পর্যায়ে আমরা কিছু কমেন্ট পড়ে নিব। এখানে আমরা দেখতেছি চন্দ্রিকা মণ্ডল বলেছেন, শিক্ষকের বিষয়টি একটু বলবেন, তারা কতখানি ফ্রেন্ডলি বা একজন টিচারের পাঠ্য বইয়ের শিক্ষার পাশে কলেজের ভাইটাল সময়টায় তাদের মোটিভেশন গুলো কতটা কাজে দেয়? আচ্ছা, আহ আমি একটু বলি। আসলে আমার কলেজে কয়েকজন বেস্ট ফ্রেন্ড ছিল। সেই কয়েকজন বেস্ট ফ্রেন্ডের মধ্যে দুজন ছিল আমার শিক্ষক। মানে ব্যাপারটা তোমরা কিভাবে শুনবে আমি ঠিক বোঝাতে পারবো না ফিলিংসটা, আমাদের টিচার আসলে কতটা বেশি ফ্রেন্ডলি। এটা এই একটা বাক্য দিয়ে হয়তো অনেকে বুঝে ফেলবে। মানে একজন টিচারকে আমি বেস্ট ফ্রেন্ড বলতে পারতেছি। আমি জানি না এরকম বন্ধুসুলভ শিক্ষক কতগুলো ইনস্টিটিউশনে পাওয়া যায়, বাট আমি আমার কলেজ লাইফ থেকে যা কিছু উপহার পেয়েছি তার মধ্যে আমাদের অন্যতম প্রধান উপহার ছিল আমাদের শিক্ষকরা। আমাদের ব্রাদাররা আমাদের সাথে যেভাবে কন্ট্যাক্ট করেন, আমাদের সাথে প্রত্যেকটা আমাদের আপদে বিপদে সব জায়গায় তারা কিন্তু উপস্থিত থাকে। আমাদের কলেজের সবচেয়ে পরিচিত একটা সিনারি কি, আমাদের কলেজের সবচেয়ে পরিচিত সিনারি ক্লাস শেষ, কিন্তু ক্লাস শেষেও স্যারের পিছু পিছু অন্য শিক্ষার্থীরা দৌড়চ্ছে কেন, স্যার আমি এটা বুঝি নাই, কিংবা স্যার আপনি কেমন আছেন। এই ছোটখাটো বিষয়গুলো আসলে ক্লাসে, ক্লাসের বাইরে সব জায়গায় এত সুন্দর একটা সম্পর্ক তৈরি করে। আহ আমি ওদের থেকে শুনলে হয়তো আপনারা আরো বুঝতে পারবেন। মানে এরকম সম্পর্ক আমি আগে কখনো ভাবতে পারিনি যে শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে হতে পারে স্কুল কলেজ লেভেলে। কিন্তু সেই সেন্ট জোসেফের টিচার আমার সেই ধারণা সম্পূর্ণভাবে বদলে দিয়েছে।
ধন্যবাদ সৌমিককে। এখন আমরা চলে যাচ্ছি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বিষয়ে কিছু প্রশ্নে। আমরা সবাই সেন্ট জোসেফের ফেস্ট, ক্লাবিং এগুলো নিয়ে অনেক ধারণায় রাখি, কিন্তু তাও আপনাদের কাছ থেকে শুনতে চাবো যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে সেন্ট জোসেফ কলেজ কতটুকু এগিয়ে। ধন্যবাদ অর্পিতাকে। তো আমরা অ্যাকচুয়ালি সবাই জানি যে পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা কতটা ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য। তো সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল তার সৃষ্টি লগ্ন থেকে এই বিষয়ে একদম সমান গুরুত্ব দিয়েছে। তারা যেমন পড়াশোনায় খুবই অ্যাক্টিভ, তারা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের দিক দিয়েও খুবই অ্যাক্টিভ। তো আমি যদি ক্লাবিং এর দিকে যাই, ক্লাব যেহেতু কো কারিকুলার অ্যাক্টিভিটিসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তো ইনি এভারেজ প্রায় 15টার মতো অ্যাক্টিভ ক্লাব সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে রয়েছে। তো এর মধ্যে কিছু ক্লাবের অ্যাচিভমেন্ট হচ্ছে অনেক উঁচু পর্যায়ে বলতে পারি আমি। কিছু ক্লাব না, অ্যাকচুয়ালি সব ক্লাবেরই অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট রয়েছে। কিছু যদি আমি এখানে মেনশন করতে চাই, সব আমার ইতিমধ্যে মাথায় নেই, তো কিছু যদি মেনশন করতে চাই, যেমন বলা যায় জোসেফাইড ম্যাথ ক্লাব, সেটি হচ্ছে গত বছর বেস্ট ম্যাথ ক্লাবের স্বীকৃতি পেয়েছিল। সিন্টিনা সায়েন্স ক্লাবের কথা যদি আমি বলতে চাই, সিন্টিনা সায়েন্স ক্লাব হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাবস ইন বাংলাদেশ, যারা প্রায় 65টার মতো, অ্যাজ ফার অ্যাজ আই নো 65টার মতো সায়েন্স ফেস্ট অর্গানাইজ করেছিল। এর পাশাপাশি আরো অনেক ধরনের ক্লাব রয়েছে যারা প্রতি বছর তাদের কর্মকাণ্ডের মাধ্যমে পুরো দেশের স্টুডেন্টদের বলেন আর অভিভাবকদের বলেন তাদের মন জয় রেখেছে। এটা হলো ক্লাব অ্যাক্টিভিটিস। আর এর পাশাপাশি যদি আমি স্পোর্টস নিয়ে কথা বলতে চাই, স্পোর্টস এর দিক দিয়েও সেন্ট জোসেফ যথেষ্ট সচেতন। তারা প্রতিটা স্টুডেন্টকেই কি বলবো মোটিভেট করে যে স্পোর্টস এর দিকে ঝুঁকতে, বা পড়াশোনার পাশাপাশি স্পোর্টসটাও ইম্পর্টেন্ট সেজন্য। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা স্পেশাল ভাবে এখানে মেনশন করতে চাই সেটা হচ্ছে যে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের একটা বাধ্যতামূলক কোর্স আছে, যেটা হচ্ছে মেডিটেশন, যেটা আমাদের শ্রদ্ধেয় সুদেব স্যার নিয়ে থাকে। তো এই মেডিটেশন বিষয়টা যে এতটা ইম্পর্টেন্স, সেটা আসলে এখানে না আসলে আমি হয়তো বা বুঝতে পারতাম না। যতটুকু আমার মনে পড়ে আমাদের সময় যেরকম ছিল আর কি, যে একটা সেশনে মোট 3 থেকে 4টা সেশন থাকতো শুধু মেডিটেশনের উপর। মানে তখন হচ্ছে আমরা ক্লাস করতাম না, 2 থেকে 3 পিরিয়ড হচ্ছে এরকম মেডিটেশন ক্লাস না হতো। এটা করার পর হচ্ছে আমরা আবার ক্লাসে ফিরে যেতাম। মানে মেডিটেশনের জন্যই ওই টাইমটা হচ্ছে নির্ধারণ করা থাকতো, ওই টাইমে শুধু আমরা মেডিটেশন করতাম। এর ফলে হচ্ছে আমাদের কি বললাম, মেডিটেশনের গুরুত্বটা আসলে শেষ করা যাবে না। তো এই মেডিটেশনে একটা খুব ভালো আইডিয়া আছে এখান থেকে পাওয়া যাবে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা কোকারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে। আরো এছাড়া এর পাশাপাশি বললামই তো যে ক্লাবগুলো হচ্ছে প্রতি বছর বিভিন্ন ধরনের ফেস্ট অর্গানাইজ করে থাকে। তো এইগুলো হচ্ছে মোটামুটি কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর অংশ। ধন্যবাদ অর্পিতা। ধন্যবাদ সাবির। আমরা এখন এই রিলেটেড একটি কমেন্ট করে ফেলতেই পারি। আহসান সাদিক বলেছে, কত টাইপসের ক্লাব আছে জোসেফে? আচ্ছা, আমি মনে হয় অলরেডি মেনশন করে দিয়েছি যে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে প্রায় 15টির মতো অ্যাক্টিভ ক্লাব রয়েছে, যারা প্রতি বছর তাদের অ্যাক্টিভনেস বা কর্মকাণ্ড যেটাই বলি না কেন এটার মাধ্যমে হচ্ছে স্বীকৃত আর কি একদম। তো আরেকটা কথা আমি মনে একটু বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে জোসেফাইড আউটরিচ প্রোগ্রাম নামে আমাদের আরেকটা ক্লাব রয়েছে, যারা হচ্ছে কি বলবো মানে খুব, এটা আসলে পাওয়াটা একটু কঠিন হবে, কারণ হচ্ছে তুমি একটা কলেজে ভর্তি হলে তুমি সেই কলেজে এসে দেখলে যে সেই কলেজ থেকে তোমাকে অন্য একটা কলেজে ভিজিট করতে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা কিনা আবার তোমার একটা মানে লাইফ এক্সপিরিয়েন্সের অংশ। সেখানে গিয়ে তোমাকে আবার এমন সুযোগ দেওয়া হচ্ছে যে তুমি সেখানে তোমার যারা অনুজ রয়েছে তাদেরকে তুমি বিভিন্ন ধরনের ক্লাস লেকচার নিতে পারছো। মোট কথা হচ্ছে এটাও এক ধরনের অন্য মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। তো এটাই আর কি অর্পিতা। আপনাকে, আমরা সবাই জানি কলেজ লাইফে ভালো মানের ল্যাব ফেসিলিটিস থাকা খুবই জরুরি। তাহলে আমরা এখন জানতে চাবো যে সেন্ট জোসেফে ল্যাব ফেসিলিটিস কি ধরনের আছে? ওয়েল, ল্যাব ফ্যাসিলিটিস এর কথায় যাওয়ার আগে আমি যদি সাবিতের কথার সাথে আরেকটু যোগ করি। সাবিত যেহেতু সবগুলো ক্লাবের নাম এই মুহূর্তে মাথায় নেই, আমার মাথায় কিছু আছে। তো জেএফডিজি, জোসেফাইড ফিল্ম অ্যান্ড ড্রামা গ্রুপ, এটা কিন্তু বেশ অসাধারণ একটা ফেস্ট অর্গানাইজ করে থাকে প্রতি বছর। আর এর লিডে আমাদের সময় পর্যন্ত ছিলেন শ্রদ্ধেয় নির্মল সরকার স্যার, যিনি এক সময় তারিক আনাম খানের মতো মানুষদের সাথে স্টেজ শেয়ার করে পারফর্ম করতেন। তো এর পাশাপাশি জোসেফাইড কালচারাল ক্লাব আছে, জোসেফাইড চেস ক্লাব আছে। তো প্রত্যেকটা ক্লাবই আসলে নিজের নিজের জায়গায়
একটা অন্যতম উচ্চতায় আছে সেন্ট জোসেফের ক্লাবগুলো। আর ল্যাব ফ্যাসিলিটিস এর কথা যদি বলতে হয়, আচ্ছা, জোসেফাইট আউটরিচ প্রোগ্রাম, জোসেফাইট আউটরিচ প্রোগ্রামের এক্স প্রেসিডেন্ট হিসেবে আমি যদি আমার ক্লাবকে একটু কথা বলি, তো আউটরিচ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা যতটা ভালো মানের টিচার পাচ্ছি, আমরা যতটা ভালো মানের টিচিং পাচ্ছি, যতটা ফ্যাসিলিটিস পাচ্ছি, আহ, অনেকেই কিন্তু অনেক স্কুল কলেজেই কিন্তু সেই সুযোগটা নেই। সো আউটরিচ প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমরা যে জিনিসগুলো আমাদের টিচারদের কাছ থেকে শিখছি, সেই জিনিসগুলোই যাদের সেই ফ্যাসিলিটিটা নেই তাদের কাছে যতটা সম্ভব পৌঁছে দেওয়ার। এতে আসলে উভমুখী কাজ হচ্ছে। এক হচ্ছে স্টুডেন্ট যারা আমরাই মূলত সেখানে যে লেকচার দেয়া বা তাদের কোয়েশ্চেন অ্যান্সার করা এই কাজগুলো করি। এতে একদিকে আমাদের শেখাটা যেমন আরো সরি আমাদের শেখাটা যেমন আরো ভালো হচ্ছে, পাশাপাশি আমরা হচ্ছে জ্ঞান ছড়িয়ে দিচ্ছি। আর জ্ঞান ছড়িয়ে দেওয়ার চেয়ে বড় তার কোনো কাজ নেই অবশ্যই। আর এবার যদি আমি আমার প্রশ্নে আসি, ল্যাব ফ্যাসিলিটিস, হ্যাঁ অবশ্যই ল্যাব ফ্যাসিলিটিস সেন্ট জোসেফের একটা অন্যতম বৈশিষ্ট্য আমি বলবো। আমার মনে আছে আমি যেদিন প্রথম ল্যাবে ঢুকি, কেমিস্ট্রি ল্যাব ছিল আমার প্রথম ল্যাব। তো সেদিন আমাদের ল্যাব ডেমনস্ট্রেটর সুবীর স্যার একটা কথা বলেছিলেন যে তোমরা সবাই যে এরপর সায়েন্স নিয়ে পড়বে তা না, বা তোমরা সবাই যে এই কেমিস্ট্রি রিলেটেড ইয়েতে থাকবে, সাবজেক্টে থাকবে তাও না, কিন্তু তাও তোমাদেরকে কেন এত স্ট্রংলি এত ভালোভাবে ল্যাবগুলো করানো হচ্ছে? কারণ যেই জিনিসগুলো আসলে ল্যাবে আমরা করছি ওই জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের আবার থিওরিটিক্যালি পড়তে হচ্ছে। তো এই যে ল্যাবে এসে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ল্যাবে এসে আমি নিজের হাতে জিনিসটা দেখলাম যে আমি একটা ফর্মুলা পড়ে এসেছি বা আমি একটা জিনিসের থিওরি জানি, সেই জিনিসটা খুব সম্ভবত সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে মনে হয় একটু সমস্যা হচ্ছে। তো ল্যাব ফ্যাসিলিটিস যে মুনেম যা বলছিল তার সাথে যদি আমি একটু অ্যাড করতে চাই, ল্যাব ফ্যাসিলিটিস আসলেই যে অসাধারণ সেটা তো মুনেম বললোই, কিন্তু আমি যদি ল্যাব ফ্যাসিলিটিসের গুরুত্বটা বলতে চাই যে কতটা গুরুত্ব সহকারে করানো হয়, সেটা যদি আমি বলতে চাই যে আমাদের কেমিস্ট্রি ল্যাবে যে যেই ল্যাবগুলো আমাদের করানো হয় সাধারণত, সেই প্রত্যেকটা ল্যাব হচ্ছে তোমাকে খুব ভালোভাবে করতে হবে। এবং তুমি যদি কোনো একটা ল্যাব করতে না পারো, বা যদি তুমি যে টেস্টটা তোমাকে দেওয়া হয়েছে সেই টেস্ট যদি তুমি করতে অপারগ থাকো, তোমাকে ওই টেস্টটা বারবার করতে হবে। অর্থাৎ তুমি যদি একবার না পারো তোমাকে রিপিট দেওয়া হবে, তুমি যদি তাও না পারো তোমাকে আবার রিপিট দেওয়া হবে। এরকম রিপিটের কোনো শেষ নেই অ্যাকচুয়ালি। তুমি যতক্ষণ পর্যন্ত ওই ল্যাবটা বা ওই পার্টিকুলার টেস্টটা তুমি করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি মানে তোমাকে সোজা কথা হচ্ছে তোমাকে ওই ল্যাবটা কমপ্লিট করেই বাসায় যেতে হবে, এর আগে তোমার কোনো ছাড় নেই। আর ল্যাব এক্সাম যখন হয় তখনও খুব মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে এক্সাম গুলো নেওয়া হয়। এর কারণটা তো মনে বলেই গেছে যে ভবিষ্যতে হয়তো বা কোনো একদিন তোমার মানে তুমি তোমার অজান্তে এই বিষয়গুলো এত ভালোভাবে কাজে লাগবে যা তুমি কল্পনা করতে পারছো না এখন। আর ফিজিক্স ল্যাব, বায়োলজি ল্যাব, হায়ার ম্যাথ ল্যাব যদি আমি বলতে চাই, সেখানেও খুবই পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা ল্যাব অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে করানো হয়। এমনও দেখা গেছে যে এইচএসসির সিলেবাস যেটা আছে, মানে এইচএসসির সিলেবাসে যে ল্যাবগুলো আমাদের সাধারণত করতে বলা হয়, এই সকল সিলেবাসের বাইরেও আমাদের কিছু এক্সট্রা ল্যাব করানো হয় বা এক্সট্রা কিছু টেস্ট করানো হয়, যাতে আমাদের থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি যে প্র্যাকটিক্যাল নলেজটাও খুব ভালোভাবে আমরা অর্জন করতে পারি। কারণ তুমি যদি শুধু থিওরি পড়ে যদি সায়েন্সের জ্ঞানগুলো অর্জন করতে চাও, তাহলে হয়তো বা খুব বেশি দূর যেতে পারবে না। থিওরিটা জানার পাশাপাশি প্র্যাকটিক্যাল জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো মোটামুটি ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে আমি মনে করি এতটুকু বলা এনাফ। অর্পিতা। আপনাকে এখন একটি কমেন্ট পড়ে আসে যাক। আচ্ছা, অন্যান্য ভৌমিক জিজ্ঞেস করেছে সেন্ট জোসেফে অ্যাডমিশনে কি কোয়েশ্চেন ইজি হয় নাকি হার্ড হয়? আচ্ছা, সবার পক্ষ থেকে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করি। অ্যাডমিশনে কোশ্চেন হার্ড হয় না ইজি হয়, এটা কিন্তু কোশ্চেন যারা বানায় তাদের থেকে বেশি নির্ভর করে তোমাদের উপর।
কেননা তোমাদের কি পরিমাণে প্রিপারেশন রয়েছে বা তোমরা কি ধরনের কাজ করছো তার উপরে খুব একটা সহজ প্রশ্ন অনেকের কাছে কঠিন মনে হতে পারে, বা তার কাছে মনে হতে পারে এটা পোল্ড ফ্রম দ্য ব্লু, মানে আমি কখন এটা দেখিনি, কেন? কারণ সে পড়েনি। এই প্রসঙ্গের বাইরে যদি প্রশ্নের কথা বলি, তাহলে প্রশ্ন খুব স্মার্ট লেভেলের প্রশ্ন। আমি বলছি না সহজ বা কঠিন, আমি বলছি স্মার্ট লেভেলের কোশ্চেন। অর্থাৎ তোমার মেধাটাকে খুব সাধারণ কিছু জিনিস দিয়ে একটু টেস্ট করা হবে। হয়তো খুব সূক্ষ্ম একটা জিনিসই তোমাকে দেওয়া হচ্ছে, হয়তো খুব সহজ একটা জিনিসই তোমাকে দেওয়া হচ্ছে, কিন্তু একটু ঘুরিয়ে, একটু ট্রিক দিয়ে, একটু স্মার্টলি তোমাকে অ্যান্সার করতে হবে। অনেকেই এই জিনিসটাকে মনে করে হ্যাঁ প্রশ্ন তো অনেক কঠিন, আমি তো পারি না। না, আসলে প্রশ্ন কঠিন না, প্রশ্নগুলো হয় স্মার্ট। সো তুমি যদি স্মার্টলি অ্যান্সার করতে পারো, আর তোমার যদি প্রিপারেশন ওয়েল এনাফ থেকে থাকে, ইটস ভেরি ইজি টু গেট অ্যাডমিটেড ইনটু সেন্ট জোসেফ। আদারওয়াইজ ইটস অলওয়েজ হার্ড ফর এভরিওয়ান, নট ফর অনলি ইউ। সো আই থিঙ্ক দ্যাটস এনাফ। অর্পিতা। এতক্ষণ কলেজ নিয়ে তো অনেক কথাই বলা হলো, এখন আমরা আমাদের গেস্টদের কাছে জানতে চাবো তারা কেন তাদের কলেজ হিসেবে সেন্ট জোসেফ কলেজকে চুজ করেছিল। প্রথমে চলে যাচ্ছি শ্রমিকের কাছে। ধন্যবাদ অর্পিতা। আসলে পুরো লাইভের এটা হতে পারে সবচেয়ে কঠিন প্রশ্ন। কেননা কে কেন একটা কলেজ চুজ করে, এটা আসলে যখন সে কলেজটা চুজ করে সে আসলে খুব বেশি জানে না। প্রাথমিক কিছু জ্ঞান তার কাছে থেকে থাকে, যেমন আমার কাছে প্রথম দেখা, আমি যেদিন ফর্ম তুলতে যাই সেদিন আমার কাছে ক্যাম্পাসটা এত সুন্দর লেগেছিল। আমি যেদিক আমরা হচ্ছে 3 নাম্বার গেট দিয়ে ফর্ম তুলতে গিয়েছিলাম, ঠিক 3 নাম্বার গেটের উপরে বাগান বিলাসের বেশ সুন্দর গাছ ছিল। সেই বাগান বিলাসের গাছের উপরে হচ্ছে টিচারদের ব্যালকনি। তো টিচাররা সেখানে দাঁড়িয়ে সুন্দরভাবে কফি খাচ্ছিলেন, মানে পরিবেশটা এত বেশি রিফ্রেশিং ছিল। তারপরে যখন আরেকটু ভিতরে গেলাম, একটু ভিতরে যেতেই এত গাছ দেখে আমি ভাবলাম যে ঢাকা শহরে ছোট্ট একটা জায়গায় এত গাছ কিভাবে থাকতে পারে। পরে টিচারদের মুখে শুনেছিলাম আমাদের ক্যাম্পাসে এমন কিছু গাছও রয়েছে যেগুলো বাংলাদেশের খুব রেয়ার। একটা খুব সম্ভবত 100 শত বছরের চেয়েও কাছাকাছি একটা গাছ ছিল, আমি গাছটার নাম ঠিক মনে করতে পারছি না। সো ক্যাম্পাস আমার অসাধারণ লেগেছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন পরীক্ষা দিতে যাই, আমাদের গার্ড দিয়েছিলেন পরীক্ষার হলে, আমাদের তখন হচ্ছে ফিজিক্যাল এক্সাম হচ্ছিল অবশ্যই। গার্ড দিচ্ছিলেন সাদা জামা পরিহিত ব্রাদারেরা। তো আমি অবাক হয়ে গিয়েছিলাম পরীক্ষার হলেই তাদের অমায়িক ব্যবহার দেখে। মানে আমি কিছুটা কিম পুতি কাকার মানে মানে কি বলবো, আমি বুঝতে পারতেছিলাম যে ওনারা কি টিচার নাকি আমাদের বড় ভাই বা আমাদের খুব কাছের কোনো মানুষ, যিনি আমাদের খুব কড়া শাসনেও রাখতে পারেন, কিংবা আবার খুব কড়া শাসনের বাইরে আদর করে আমাদেরকে খুব কোনো কিছু শেখাতেও পারেন। তো সব মিলিয়ে প্রাথমিক জিনিসগুলো আমার কাছে এত সুন্দর লেগেছিল, আমি ভেবেছিলাম যে আহ কেননা এই জিনিসগুলো আমি টেস্ট করা থেকে নিজেকে বঞ্চিত করব। কেননা এত সুন্দর ক্যাম্পাস, হ্যাঁ ক্যাম্পাসটা হয়তো খানিকটা ছোট, কিন্তু আমি বলতে পারি অন্য কলেজগুলোর তুলনায় এটা অনেকটা গোছানো। বারবার অন্য কলেজের কথা বলছি কারণ বিভিন্ন ফেস্টে বিভিন্ন কলেজে যাওয়ার পরে অনেক ক্যাম্পাসই আসলে দেখা হয়েছে। আমাদের ক্যাম্পাসটা না ছোট হলেও বেশ গোছানো একটা ক্যাম্পাস এবং বেশ সাবলীল একটা ক্যাম্পাস। এমন একটা ক্যাম্পাস যেই ক্যাম্পাসে তুমি যদি প্রবেশ করো তুমি সব সময় দেখতে পারবে একটা চাঞ্চল্য সবসময় ক্যাম্পাসের মধ্যে সব সময় রান করছে। টিচাররা পড়াচ্ছেন ক্লাসে ক্লাসে, টিচারদের পিছনে শিক্ষকরা ঘুরছেন, শিক্ষার্থীরা ঘুরছেন, সরি। আমাদের প্রিন্সিপাল মহোদয় তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি সবকিছু নজরদারি করছেন, বিভিন্ন ব্রাদাররা ঘুরে বেড়াচ্ছেন। একদল শিক্ষার্থী হয়তো মেডিটেশন করছে বাস্কেটবল গ্রাউন্ডে, আরেক দল শিক্ষার্থীকে হয়তো স্পোর্টস এর জন্য প্র্যাকটিস গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে এরকম একটা পরিবেশ আসলে অনেক বেশি আনকমন। আর এই পরিবেশটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছিল। কলেজ চয়েস করার পিছনে এটা অনেক বেশি ভূমিকা রেখেছিল আমার জন্য। অর্পিতা। ধন্যবাদ শ্রমিক। এখন চলে যাচ্ছি আমরা সাব্বিতের কাছে। ধন্যবাদ অর্পিতাকে। তো আমি কেন সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে আমার কলেজ হিসেবে বেছে নিয়েছিলাম, এই উত্তরটা আসলে দেওয়া আমার জন্য একটু টাফ হবে। কারণ হচ্ছে এত উত্তর কলেজ থাকতে আমি কেন এটাকেই বেছে নিলাম, আমি অন্যগুলোকে কেন নিলাম না। তো এটার যদি আমি অ্যান্সার হিসেবে বলতে চাই, আমি ছোট থেকে জানতাম যে মিশনারি কলেজগুলোর মধ্যে এমন কিছু একটা রয়েছে যার মাধ্যমে তারা তাদের স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে পরিচর্যা করে হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে মানে বের হয়ে যায়। যদিও আমাদের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একটা জিনিস খুব ভালোভাবে বলা হয় যে অনস এ জোসেফাইট ইজ অলওয়েজ এ জোসেফাইট, মানে আমাদের এক্স বলতে আসলে কিছুই নেই, সবাই জোসেফাইট। সে এখন যত আগের ব্যাচ হোক, রানিং ব্যাচ হোক, আর পরে যারা আসবে সবাই। তো
এই বিষয়টা হচ্ছে আমি জানতাম আগে থেকে, কারণ আমার কিছু রিলেটিভস হচ্ছে ওইখানে পড়েছে, তাদের মুখ থেকে শুনেছি। আর আমার জন্য হচ্ছে কিছু জিনিস একটু ইম্পর্টেন্ট ছিল, মানে আমি যখন কলেজ চুজ করতেছিলাম যে কোন কলেজে গেলে আমার জন্য ব্যাপারগুলো ভালো হবে, তখন কিছু জিনিস আমি প্রায়োরিটি লিস্টে একটু উপরের দিকে রেখেছিলাম। তার মধ্যে হচ্ছে ওই কলেজের এইচএসসি এবং অ্যাডমিশনের রেজাল্ট, এবং আমি যেহেতু বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছি এবং আমি কলেজেও যেহেতু বিজ্ঞান বিভাগে পড়াশোনার জন্য মনস্থির করেছিলাম, সেহেতু আমি ল্যাব ফ্যাসিলিটিসের দিক দিয়ে মানে একটা ইম্পর্টেন্স দিয়েছিলাম যে আমার যে কলেজে আমি ভর্তি হব অবশ্যই সেখানকার রেজাল্ট এবং ল্যাব ফ্যাসিলিটিস অনেক ভালো হতে হবে। তো হয়তোবা তোমরা সবাই জানো যে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের বিগত কয়েক বছরের এইচএসসি এবং অ্যাডমিশনের যে রেজাল্ট, সেটা কতটা কি বলবো, চোখে পড়ার মতো। যেমন আমাদের যে 19 ব্যাচ রয়েছে, মানে আমাদের এইচএসসি 19 ব্যাচ, আমার মনে হয় যে খুব কিছু কম শিক্ষার্থী বাদ দিয়ে, আমি তাদেরকে ছোট করছি না, হয়তো তাদের কিছু সমস্যার কারণে তারা পারেনি এটা করতে, কিছু কম শিক্ষার্থী বাদ দিয়ে মোটামুটি অলমোস্ট সবাই বাংলাদেশের যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, বা ধরো দেশের বাইরে যে সকল ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে, বা ডিফেন্সের যে বিষয়গুলো রয়েছে, সব জায়গায় হচ্ছে তারা রয়েছে আর কি। তো ল্যাব ফ্যাসিলিটিস এর কথা আমি একটু আগে অলরেডি মেনশন করছি যে ল্যাব ফ্যাসিলিটিস এর বিষয়ে কতটা তৎপর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের কর্তৃপক্ষরা। তো এই বিষয়গুলো হচ্ছে আমি আগে থেকে জানতাম, বিধায় হচ্ছে আমি এই কলেজকে আমার প্রায়োরিটি লিস্টে সবার উপরে রেখেছিলাম, এবং আমি এই কলেজ হিসাবে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে চুজ করেছিলাম। তো ওই অর্পিতা। সাবিতকে এখন কিছু শুনে নেওয়া যাক মুনিমের কাছ থেকে। ওয়েল, আমার সেন্ট জোসেফ চুজ করার পেছনে দুটো কারণ ছিল। প্রথমেই বলে নেই, আমার মনে হয় এটা বলা অসৎ হবে আমার জন্য যে সেন্ট জোসেফ আমার প্রথম চয়েস ছিল। অবশ্যই প্রথম চয়েস নটরডেম ছিল, সেখান থেকে ব্যর্থ বলেই সেন্ট জোসেফ এসেছি, কিন্তু সেন্ট জোসেফ এসে সেন্ট জোসেফকে ভালোবেসে ফেলেছি। সো যে দুটি কারণ ছিল তার মধ্যে প্রথম কারণ হচ্ছে সেখানে আসলে কারা আমাদেরকে পড়াচ্ছেন। আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেছি সেন্ট জোসেফে এক্সাম দেওয়ার আগে। আমি যদি ফর এক্সাম্পল বলি, ম্যাথের জন্য স্বপন কুমার স্যার, মানে এত ভাস্ট নলেজের একজন মানুষ, সেটা ওনার সাথে কথা না বললে আসলে বোঝা যাবে না। ওনার ডিগ্রি দেখে আসলে ওনার নলেজ সম্পর্কে খুব কমই আইডিয়া করা যায়, ওনার ক্লাস না করলে সেই ব্যাপারগুলো বোঝা যাবে না। দীপক কুমার সরকার স্যার ম্যাথের, প্রিন্স স্যার ম্যাথের। এরপর আমি যদি ফিজিক্সের কথা বলি, সুদেব স্যার, যিনি নাসার সাথে কাজ করে এসেছেন। এরপর আমি ইংলিশের কথা যদি বলি, মিল্টন স্যারের মতো মানুষ, যিনি আসলে ইংলিশ অনেকের জন্য আসলে কঠিন একটা বিষয়, কিন্তু এই ইংলিশকে মিল্টন স্যার এতটা সহজ করে দেন, আসলে সেটা বলে বোঝানো সম্ভব হবে না। তাদের ডিগ্রি গুলো আসলে যদিও অ্যাট্রাকটিভ, কিন্তু তাদের ক্লাসগুলো তাদের ডিগ্রির চেয়ে আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ। সো এই ব্যাপারগুলো আমি যখন আমার যারা সিনিয়র ছিলেন, অলরেডি সেন্ট জোসেফ কলেজে পড়ছিলেন, তাদের সাথে কথা বলি এবং জানতে পারি। শুধু ক্লাসগুলো এগুলোই না, বায়োলজির ক্ষেত্রে অনিমেষ স্যার, এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে স্বপন কুমার মিস্ত্রি স্যার। এই যে এই মানুষগুলো আসলে এক একজন লেজেন্ডারি মানুষ আমাদের কাছে, আমরা যারা তাদের ক্লাস করেছি তাদের কাছে। তো এই ব্যাপারগুলো যখন আমি আমার সিনিয়রদের কাছ থেকে শুনেছি, সেখান থেকে সেন্ট জোসেফ সম্পর্কে আমার একটি পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়। সো তখন থেকে সেন্ট জোসেফ আমার সেকেন্ড চয়েসে পরিণত হয় আফটার নটরডেম। আর আরেকটি ব্যাপার যেটি হলো মিশনারি প্রতিষ্ঠান, যেটা বারবার সৌমিকও মেনশন করেছে, সাবিতও মেনশন করেছে। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতেও মিশনারি ইনস্টিটিউশন নিয়ে একটা অবসেশন আছে। আমার বেশ কয়েকজন রিলেটিভ, ক্লোজ রিলেটিভ, তারা হোলি ক্রস, নটরডেম, সেন্ট জোসেফ এই তিনটে জায়গা থেকে আসলে পড়ে বেরিয়ে এসছেন। সো সেই ধারাবাহিকতায় ফ্যামিলিরও একটা ব্যাপার ছিল সেন্ট জোসেফকে পছন্দ করার ব্যাপারে। সো আসলে এই দুটো দিক থেকে, এর ঐতিহ্য এবং কোয়ালিফিকেশন, দুটি আসলে আমাকে অ্যাট্রাক্ট করেছে সেন্ট জোসেফকে বেছে নেওয়ার জন্য, এবং আমি বলতে পারি আমার সিদ্ধান্ত ভুল ছিল না। অর্পিতা। অ্যাডমিশন রিলেটেড বিষয়াদি নিয়ে তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের জানিয়ে দিতে পারো কমেন্ট বক্সে। এখন আমরা আসি অ্যাডমিশন টেস্ট কত মার্কসের হবে এবং কি কি সাবজেক্টের উপর হবে।
আচ্ছা, আমি যদি সায়েন্স ভার্সনটা বলতে চাই আর কি। তাহলে কত মার্কসের এক্সাম হবে এটা অ্যাকচুয়ালি যেই সার্কুলারটা রয়েছে সেখানে স্পষ্ট করে বলা নেই। এটা অ্যাকচুয়ালি কর্তৃপক্ষ ভালো বলতে পারবে যে অ্যাকচুয়ালি কত মার্কসের এক্সাম হবে বা এক্সামটি অ্যাকচুয়ালি কোন স্টাইলে নেওয়া হবে, লিখিত হবে নাকি এমসিকিউ হবে। কিন্তু সার্কুলারে যতটুকু আমি দেখেছি এতটুকু বলা আছে যে 30 মিনিটের একটা এক্সাম নেওয়া হবে। সেক্ষেত্রে যতটুকু সম্ভাবনা 30 মিনিটের এক্সাম, যেহেতু এমসিকিউ নেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তারপরেও এক্স্যাক্টলি কিছুই বলা যাচ্ছে না যে কি হবে, এটা বিষয়ে অথরিটি খুব ভালো বলতে পারবে। আর খুব শীঘ্রই হচ্ছে এই বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা হচ্ছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের যে ওয়েব পেজ রয়েছে সেখানে হচ্ছে তোমরা পেয়ে যাবে। তো এটা নিয়ে টেনশন করার কোনো বিষয় নেই অ্যাকচুয়ালি। আর কত মার্কসের হবে এটা তো গেল, আর কি কি বিষয়ে এক্সাম হবে আমি যদি এটা বলতে চাই। যদি আমি বিজ্ঞান বিভাগেরটা বলতে চাই তাহলে হচ্ছে বিজ্ঞান বিভাগে হচ্ছে মূলত তোমরা বিজ্ঞান বিভাগে যারা স্কুলে পড়েছো তাদের যা যা ছিল, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি, এই 4টি বিষয় তো অবশ্যই থাকবে। এর পাশাপাশি বাংলা, ইংরেজি এবং আইসিটি, এই 3টি বিষয় হচ্ছে এক্সাম নেওয়া হবে অ্যাকর্ডিং টু দ্য সার্কুলার যেরকম বলা হয়েছে সেই অনুযায়ী আর কি। তো এরপরে হচ্ছে কমার্স আর আর্টস সেকশনেরটা যথাক্রমে মুনেম এবং সৌমিক ডিসকাস করবে। ওকে, আমি একটু দেখে নিচ্ছি সার্কুলারটা, আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। সো কমার্সের জন্য সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান। এখন একটা ব্যাপার, আমি পার্সোনালি আমি যদিও সায়েন্স থেকে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, তবু আমার মনে হয় মোরলেস ব্যাপারটা সবার ক্ষেত্রেই সমান, যে আমরা আসলে অ্যাডমিশনের সময় মনে করি যে আসলে কত না কি যেন পড়ে ফেলতে হবে। আসলে ব্যাপারটা মোটেও এরকম না। যদি এসএসসির বইয়ের বেসিক গুলো ঠিক থাকে তাহলে আসলে অ্যাডমিশন টেস্ট খুব কঠিন কিছু না। কারণ ভর্তি পরীক্ষায় মূল বইয়ের বাইরে থেকে কোনো ধরনের কোশ্চেন আসে না, দ্যাটস ফর শিওর। সো যদি ভর্তি পরীক্ষা দিতেই চাও তাহলে সেই যে এসএসসির মেইন বইগুলোর বেসিক, সেই বেসিক গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে। সেটা তুমি যে ইউনিট থেকেই আসো না কেন, সায়েন্স থেকে আসলে সায়েন্সের যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলোর, কমার্স থেকে যদি ভর্তি পরীক্ষা দাও তাহলে সেগুলোর, আর্টস থেকে দিলে সেগুলো। আর সাথে আমি আরেকটু ব্যাপার যোগ করতে চাই, যেহেতু সাবিত যোগ করেনি আর সৌমিককে আমি সুযোগটা দিতে যাচ্ছি না, বলতে চাচ্ছি আমি। সেটা হচ্ছে আমাদের 16 তারিখে খুব সম্ভবত দুটোয়, আমি এনশিওর করছি, 16 তারিখে দুপুর 2টোয় একটা ডেমো টেস্ট হবে। সো এই ডেমো টেস্টের মধ্য দিয়ে কার কার কি কি প্রবলেম সেটা কিন্তু জেনে যেতে পারবে, এবং সেই প্রবলেম গুলো সলভ করার উদ্যোগ নেওয়া হবে। এবং এই ডেমো টেস্টের পরে আসলে মেইন ভর্তি পরীক্ষাটা কবে সেটা জানিয়ে দেওয়া হবে। আর ভর্তি পরীক্ষার রেজাল্টটা দেওয়া হবে 22 তারিখে। এটা ওয়েবসাইটের থ্রুতেও দেওয়া হতে পারে, মেসেজেও দেওয়া হতে পারে। ওয়েবসাইটে তো অবশ্যই থাকবে, মেসেজে দেওয়া হতেও পারে, নাও হতে পারে। সো যেটা করতে হবে এক্সামিনীদের, এক্সাম দিয়েই কাজ শেষ না, বারবার ওয়েবসাইটটা চেক করতে হবে যে আমার রেজাল্ট কি এসছে। শুধু এখানেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না এক্সামিনীদের জন্য, তাদের আরো যে কাজটা থাকে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট সেন্ট জোসেফে হয়তো চান্স পেয়েছে কিন্তু তার অন্য কোথাও চয়েস, তাই সে এখানে না পড়ে অন্য কোথাও চলে গেল। সো সেই যে সিটটা খালি হয়ে যায় সেখানে কিন্তু মাইগ্রেশনের থ্রুতে ওয়েটিং লিস্ট থেকে টানা হয় স্টুডেন্ট। সো যারা ওয়েটিং লিস্টে চলে আসে তারা যেন মনে মনে না করে যে আমি ওয়েটিং লিস্টে, আমার তো চান্স পাওয়াটা। তো সব সময় এটা মনিটর করতে হবে যে আমি ওয়েটিং লিস্ট আছি, ওকে, দেখা যাক যে আর কোনো সিট খালি হয়েছে কিনা। যতদিন না পর্যন্ত অথরিটি বলতেছে যে এখন আর আমরা নতুন করে কোনো ভর্তি নিব না, নতুন করে কোনো ইনটেক নিব না, তার আগ পর্যন্ত ওয়েবসাইটটা বারবার চেক করতে হবে, দেখতে হবে যে ওয়েটিং লিস্টটা কত দূর এগোলো, দেখতে হবে কতজন স্টুডেন্ট নিচ্ছে, আমি ঢুকার চান্স আছে কিনা যদি সেন্ট জোসেফে ভর্তি হতে চাও। এই ব্যাপারগুলো আসলে খেয়াল করতে হবে এক্সট্রা ভাবে। Thank you. আচ্ছা, এরপরে আসলে চলে আসে আমার কথা, খুব সংক্ষেপে সারতে হবে কেননা মুনেম আসলে সবটাই বলে দিয়েছে।
বলতে পারা যায় আমার ফ্লোরটা কিছুটা চুরি করে নিয়েছে মুনেম। যাই হোক, বাকি থাকে শুধুমাত্র আর্টস এর পরীক্ষাটা আসলে কিভাবে হবে। তো আর্টস এর পরীক্ষাটা তোমরা যারা আর্টস বিভাগ থেকে দিবে তাদের জন্য আর্টস বিভাগের যে সকল সাবজেক্ট রয়েছে সেগুলোই, তথা বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। কিন্তু একটু ডিফার করে যদি তুমি বিভাগ পরিবর্তন করো, এখানে কিন্তু বিভাগ পরিবর্তনের বিষয়গুলো চলে আসে। তুমি যখন কমার্স বা কমার্স আর্টস এ অ্যাপ্লাই করবে, তুমি কিন্তু সায়েন্স ডিপার্টমেন্ট থেকেও করতে পারো, অর্থাৎ বিভাগ পরিবর্তনের একটা প্রসঙ্গ চলে আসে। যখন তুমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে, তোমাকে মনে রাখতে হবে যে তুমি যেই বিভাগের, তোমাকে সেই বিভাগের সাবজেক্ট গুলো অবশ্যই অ্যান্সার করতে হবে। তার মানে তুমি যদি কমার্স বিভাগে সায়েন্স বিভাগ থেকে পরিবর্তন করতে চাও, তোমার কিন্তু সাধারণ জ্ঞান এর পাশাপাশি, বাংলা ইংরেজি এর পাশাপাশি, আইসিটি এর পাশাপাশি তোমার যে সকল সাবজেক্ট ছিল, তথা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোর উপরেও কোশ্চেন অ্যান্সার করতে হবে। একই বিষয়টা আর্টস এর ক্ষেত্রেও, তুমি যদি সায়েন্স থেকে বা কমার্স থেকে আর্টসে যেতে চাও, তাহলে তোমাকে সাধারণ বিজ্ঞানের জায়গায়, সায়েন্স থেকে যখন যাবে সাধারণ বিজ্ঞানের জায়গায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সকল জায়গা থেকে প্রশ্ন করা হবে। এবং একইভাবে কমার্সের সাবজেক্ট গুলো থেকেও একইভাবে যখন তুমি আর্টসে যাবে বিভাগ পরিবর্তন করে, তখন তোমাকে এই জিনিসগুলো আসলে তোমার সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। সো এটা বলতে পারো তোমার জন্য কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ, কারণ নতুন করে যদি একটা কোনো সিলেবাস দিয়ে দেওয়া হতো বা বলা হতো শুধু সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা হবে, তাহলে কিন্তু তোমার নতুন করে কিছু হয়তো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়তো। এখন কিন্তু ব্যাপারটা অনেকটা তোমার দখলে থেকে যাচ্ছে। তুমি যদি ভালোভাবে এসএসসি কমপ্লিট করে থাকো, যেমনটা মুনেম এবং সাবিত বলে গেল, যে আসলে বইয়ের বাইরে কিছুই আসে না। আমিও একটু আগে বলেছিলাম যে একই জিনিস সাধারণভাবে একটু স্মার্টলি অ্যান্সার করতে হয়, কোশ্চেনটা হয়তো একটু স্মার্টলি সেট করা হয়েছে, যে কারণে তোমাদের কাছে হয়তো বা মনে হয় যে প্রশ্নটা হয়তো কঠিন। কিন্তু আসলে তোমার যদি বেসিক নলেজটা, বই সম্পর্কে সম্যক আইডিয়া থেকে থাকে, সব প্রশ্নই আসলে সহজ মনে হবে। এবং বিভাগ পরিবর্তনের ব্যাপারটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কেউ যেন সায়েন্স থেকে কমার্সে অথবা সায়েন্স থেকে আর্টসে কিংবা কমার্স থেকে আর্টসে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবার সময় ভুলবশত নিজের সাবজেক্ট গুলো বাদ দিয়ে না আসে। ঠিক আছে, অর্পিত? ধন্যবাদ সৌমিককে। আমরা এখানে দেখতে পাচ্ছি তাকি ইয়াসির শান লিখেছে, স্বপন কুমার মিস্ট্রি স্যার's chemistry and Steve Paul star's physics classes are something that will admire for the that you will admire for the rest of your life. They have made lives of thousands of their students easier. আহ ইয়েস, তাকি ভাই। তাকি ভাই আমাদের একজন এক্স পূর্ববর্তী ব্যাচের জোসেফাইট, এবং উনি যে কথাটা বলেছেন আসলে 100% সত্য। এর বেশি যদি দেওয়া যেত মার্ক, সেটা আমি ব্যক্তিগতভাবে সুদেব স্যার এবং স্বপন কুমার মিস্ত্রি উভয়ের ক্লাস পেয়েছি, এবং দোজ ক্লাসেস ওয়ার ফেনোমেনাল। যেইভাবে মুনেম এবং সাবিত বলে গেল তাদের চয়েসে কিন্তু টিচার ছিল, সেভাবে আমারও কিন্তু ছিল। আমি যখন দেখতে পাই যে বাজারের কোনো একটা বই, খুব প্রসিদ্ধ একটা বইয়ের লেখক আমার সামনে দাঁড়িয়ে লেকচারটা দিচ্ছেন, আমার কিন্তু ভেতর থেকে একটা খুব বড় রকমের ফিলিংস চলে আসে, ক্লাসটার প্রতি একটা ফিলিংস চলে আসে। এবং তারা যেভাবে ক্লাসগুলো নেন, দোজ আর ফেনোমেনাল। মানে তুমি যদি কোনো কিছু বুঝতে নাও চাও, তার ক্লাসের অ্যাট্রাক্টের কারণে তুমি বুঝতে বাধ্য। মানে ব্যাপারটা এত সুন্দর দাঁড়ায় আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, আমাদের কলেজে একটা নিয়ম হচ্ছে 100% অ্যাটেন্ডেন্স যদি দেওয়া হয়, তাকে আসলে আহ দিন শেষে খুব ভালোভাবে একটা সার্টিফিকেট দেওয়া হয়, উপহার দেওয়া হয় প্রতি বছর শেষে। 100% অ্যাটেন্ডেন্স রাখা অনেকের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা আসলে এত সহজ ছিল এই কিছু টিচারদের ক্লাসের কারণে। মানে তাদের ক্লাসগুলো এত ফেনোমেনাল ছিল, কোনোভাবে মন বলতো না ওকে আই শুড মিস দ্যাট ক্লাস। অলওয়েজ এটাই মাথায় আসতো, আমি কিন্তু মিরপুর থেকে অনেক দূর থেকে যে ক্লাস করতাম, আমি সেই ভোর 7টার সময় রওনা দিতাম, আমরা সবাই অনেক দূর থেকে চলে আসতাম, কিন্তু কখনো কোনোভাবে এটা মাথায় রাখা যেত না যে ক্লাস মিস হবে। কারণ ক্লাস মিস তার মানে আমাদের অনেক কিছু মিস। ওনারা যা শিখাতেন, ওনাদের শুধু বইয়ের ভিতরের লেকচার তা কিন্তু না, ওনাদের প্রত্যেক ক্লাসে লাইফ লেসন। যেমন সুদেব স্যারের একটা খুব বিখ্যাত উক্তি যদি আমি করি, আস্ক ইয়োরসেলফ। এখনো আমরা যখন কথা বলি এই উক্তিটা আমাদের মধ্যে চলে আসে। আমাদের ভিতরে তিনি জিনিসটাকে এত সুন্দরভাবে প্রবেশ করিয়ে দিয়েছেন যে আমরা এখনো ক্লাসগুলো ভুলতে পারি না। অবভিয়াসলি দোজ ক্লাসেস আর ফেনোমেনাল। তোরা যদি কেউ কিছু অ্যাড করতে চাস অবশ্যই অ্যাড করতে পারিস, তোদের জন্য ফ্লোর রেখে দিয়েছি আমি। ধন্যবাদ সৌমিককে। আম, আমরা দেখতে পাচ্ছি আসাদ সাদিক জিজ্ঞেস করেছে, ভাইয়া ক্যালকুলেটর ইউজ করা যাবে? না, অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর অ্যালাউ।
আচ্ছা, এখন আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে। এক্সাম তো অনেকেই দিবে, কিন্তু তাদের জন্য সিট সংখ্যা কয়টা? আই গেস এই অ্যান্সারটা মনিম দিলে মনে হয় একটু ভালো হতো। ওয়েল, আমি সেটাই খুঁজছিলাম অ্যাকচুয়ালি। মনিমের কাছে আমার কাছে আচ্ছা, আমি মুনিমের সার্কুলারটা পক্ষ আছে, তো থেকে চাইলে বলে আমি দিতে পারি। দেখছি। না, আমি পাইছি। সো বাংলা ভার্সন নাই, বিজ্ঞান বিভাগ, সার্কুলারটা থেকে এক্সাক্টলি ভালো। বিজ্ঞান বিভাগ বাংলা ভার্সনে 420 জন, ইংরেজি ভার্সনে 80 জন, ব্যবসায় শিক্ষা কমার্স সেখানে 170 জন, এবং মানবিক বিভাগে 70 জন। সো এখানে আরেকটা বিষয় অ্যাড আমি করে দিতে পারি, সেটা হচ্ছে সেকশনে স্টুডেন্ট অ্যাকোমোডেশনের ব্যাপারগুলো। সো মোস্টলি দেখা যায় সায়েন্সের বাংলা ভার্সনের স্টুডেন্টদের প্রত্যেক সেকশনে 100 জন করে থাকে, আর ইংলিশ ভার্সনের সেকশনটা আলাদা হয়। কমার্সের ক্ষেত্রেও দুটো আলাদা আলাদা সেকশন করা হয়, এই 85 জন 85 করে ভাগ করা হবে। আর আর্টস এর একটা আলাদা সেকশন 70 জন। তো এইভাবে স্টুডেন্টদের ইনটেক করে তাদেরকে সেকশন ওয়াইজ ভাগটা করা হয়। সো মোট দেখা যায় 600 650 মতো স্টুডেন্ট ইনটেক হয় প্রতি বছর। আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করতে চাই। তা হচ্ছে যে একটা প্রশ্ন চলে আসতে পারে যে সবাই কি এক্সাম দিতে পারবে কিনা। মানে আমাদের এসএসসি যে রেজাল্ট আছে সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে আমরা সবাই এক্সাম দিতে পারবো কিনা। তো এই বিষয়ে হচ্ছে আমাদের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে একটু সুন্দর সার্কুলার দেওয়া আছে। তো সেই সার্কুলারে যা মেনশন করা আছে আমি তা একটু যদি পড়ে শোনাই তা ভালো হয়। সেখানে বলা আছে যে তুমি যদি বিজ্ঞান বিভাগের হও তাহলে তোমাকে জিপিএ 5 থাকতে হবে, তুমি জিপিএ 5 ছাড়া এখানে এক্সাম দিতে পারবা না। এটা হচ্ছে বিজ্ঞান বিভাগ বাংলা ভার্সনের ক্ষেত্রে। আর তুমি যদি বিজ্ঞান বিভাগ ইংরেজি ভার্সনের হও তাহলে তোমার জিপিএ 4.89 থাকতে হবে অ্যাটলিস্ট, তাহলে তুমি এখানে এক্সামের ফর্মটা তুলতে পারবা। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে স্পেশাল ভাবে মেনশন করা আছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে, তুমি যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হও তাহলে তোমাকে অবশ্যই উচ্চতর গণিত এবং জীব বিজ্ঞান এই বিষয়টা থাকতে হবে। এই বিষয়টা কেন বলা হলো, কারণ অনেক কলেজে এরকম ফ্যাসিলিটিস দেয়া হয় যেখানে হচ্ছে তুমি চাইলে তোমার নিজের মতো করে 4 সাবজেক্ট তুমি চুজ করতে পারবা। সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে উচ্চতর গণিত বা জীববিজ্ঞান এই দুটি বাদ দিয়ে অন্য কোনো তৃতীয় কোনো 4 সাবজেক্ট নিয়ে নেয়। তো তাদের ক্ষেত্রে এই বিষয়টি এখানে প্রযোজ্য হবে না, কারণ তোমাকে বলাই হচ্ছে এখানে যে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই বিষয়গুলো তোমাকে অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এখন যদি আমি ব্যবসা শিক্ষা বা কমার্সে চলে যাই, কমার্সের জন্য শুধু বাংলা ভার্সনই বরাদ্দ করা আছে। সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে কমার্সের জন্য কোনো ইংলিশ ভার্সন নেই। তো কমার্সের বাংলা ভার্সনের ক্ষেত্রে জিপিএ 3.50 তোমাকে এসএসসি তে অর্জন করতে হবে অ্যাটলিস্ট। আচ্ছা, এরপরে যদি আমি মানবিক বিভাগ বা আর্টস সেকশন যেটাকে আমরা বলে থাকি সেটা যদি চলে যাই, সেটাতেও বাংলা ভার্সন রয়েছে, ইংলিশ ভার্সনের সুযোগ নেই। আর্টস সেকশনের ক্ষেত্রে তোমাকে জিপিএ 2.75 থাকতে হবে তুমি যদি এই কলেজের ফর্ম তুলতে চাও। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তার মানে তোমাকে আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট যে জিপিএ গুলো আমি বললাম এই জিপিএ গুলো থাকতে হবে ফর্ম তুলতে গেলে। অর্পিতা। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম হচ্ছে এটা কিন্তু স্ব বিভাগ থেকে পরীক্ষা, মানে তুমি সায়েন্স থেকে সায়েন্সে পরীক্ষা দেওয়ার সময়, কমার্স থেকে কমার্সে পরীক্ষা দেওয়ার সময়, আর্টস থেকে আর্টসে পরীক্ষা দেওয়ার সময় বিভাগ পরিবর্তন যখন তুমি করবে, অর্থাৎ সায়েন্স থেকে কমার্স অথবা সায়েন্স থেকে আর্টস, কমার্স থেকে আর্টস, এই কাজগুলো যখন করবে তখন কিন্তু চাহিদাটা খানিকটা পড়ে যায়। পুরোপুরি আমার মনে নেই কত জিপি আসলে কোথা থেকে লাগবে, আমি একটু রিড আউট করছি, সরি ফর ইনকনভিনিয়েন্সেস। আচ্ছা, তো বিজ্ঞান থেকে তুমি যখন ব্যবসায় শিক্ষা বিভাগে অর্থাৎ সায়েন্স থেকে কমার্সে যাবে তোমার জিপিএ থাকতে হবে 3.50, এটা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই। আর বিজ্ঞান থেকে যখন মানবিকে যাবে অর্থাৎ সায়েন্স থেকে হিউম্যানিটিসে যখন যাবে তখন হচ্ছে জিপিএ থাকতে হবে নিম্নে 3.50। ব্যবসায় শিক্ষা থেকে যখন তুমি মানবিকে যেতে যাবে তখনও তোমার আসলে 3.50 থাকতে হবে। ধন্যবাদ, অর্পিতা।
ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আম, এই বছর কি সেন্ট জোসেফের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া হবে? আর অনলাইনে নেওয়া হলে কি কি প্রসেসে হবে? সাবিত। আহ, আচ্ছা, এই বিষয়ে যে বিষয়টা হচ্ছে যে যেহেতু এবার করোনা পরিস্থিতির কারণে অ্যাডমিশন সিস্টেম একটু চেঞ্জ এসেছে, তা হচ্ছে সরকার থেকে যে নোটিশটা দেওয়া হচ্ছে আর কি, অ্যাকর্ডিং টু দ্য নোটিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বছরের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে যে অ্যাডমিশন পরীক্ষাটি রয়েছে সেটি অনলাইনে নেওয়া হবে। এবং সার্কুলারে যতটুকু বলা আছে আমি ততটুকুই বলছি, কারণ এক্সাক্ট যে ইনফরমেশন মানে এক্সাক্ট কিভাবে এক্সামটা নেওয়া হবে, এমসিকিউ হবে কি রিটেন হবে, কতক্ষণের এক্সাম হবে বা কি কি পদ্ধতি অনুসরণ করে এক্সামটা নেওয়া হবে, এটা অ্যাকচুয়ালি অথরিটি ভালো বলতে পারবে। আর মুনেম যেহেতু অলরেডি মেনশন করেছে যে এই বিষয় সম্পর্কিত একটা ডেমো পরীক্ষা নেওয়া হবে মূল পরীক্ষা নেওয়ার আগে, তো আশা করছি ওই ডেমো পরীক্ষাতে সব ধরনের কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এর পাশাপাশি তোমরা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে তোমরা নজর রাখবে। অবশ্যই এই বিষয় সংক্রান্ত যথেষ্ট নির্দেশনা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাও আমি যদি সার্কুলার যতটুকু বলা আছে ততটুকু বলতে চাই, সেখানে বলা আছে যে গুগল মিট এবং গুগল ক্লাসরুম এই দুইটি প্ল্যাটফর্ম ইউজ করে তোমাদের এক্সামটি নেওয়া হবে এবং তোমাদের এক্সামটি সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা রাখা হবে যাতে কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারে। আর আর যেই এই তোমার ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেটা তোমরা খুব শীঘ্রই হচ্ছে তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আপাতত এতটুকু ইনফরমেশনই বলা আছে তোমাদের হচ্ছে সার্কুলারে। আর রেজাল্ট সম্ভবত মুনেম যতটুকু অলরেডি মেনশন করেছে, ভর্তি পরীক্ষার রেজাল্ট হচ্ছে 22শে আগস্ট দেয়া হবে ওয়েবসাইটে, অথবা ধরো তোমাদের যে যে নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করেছো সেই নাম্বারে এসএমএস করে দেওয়া হবে। ধন্যবাদ অর্পিতা। অর্পিতা, ধন্যবাদ সাবিতকে। আচ্ছা, যেহেতু এবার অনলাইনে আমাদের পরীক্ষা হচ্ছে, সেহেতু কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? সৌমিক। ধন্যবাদ অর্পিতা। আহ এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি খানিকটা ভূমিকা করে নিতে চাই। ভূমিকাটা হচ্ছে, আমাদের কলেজে যেই সকল বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল আমরা যখন পড়েছিলাম এবং এখনো দেওয়া হয়, তার মধ্যে সবচেয়ে উপরে থাকবে এথিক্স, এটিকেট অ্যান্ড ম্যানার। তো বুঝতেই পারছো, যে কলেজে ভর্তির পরে সবকিছুকে এথিক্স নিয়ে অনেক বেশি জোর দেওয়া হয় সবকিছুতে, সেখানে ভর্তি পরীক্ষাতে এথিক্স ব্যাপারটাকে অনেক বেশি চেক করা হবে। এখন তোমরা বলতে পারো, ভাইয়া আসলে এই প্রশ্নটা কেন করছি, কেন? দেখো, আহ দেশটা দুর্নীতি জর্জরিত, সো অনেকের মাথায় এরকম অনেক প্রশ্ন চলে আসতে পারে যে কোনো কিছু করে, যেহেতু অনলাইনে পরীক্ষা হবে, আমার সামনে কেউ থাকবে না, সো আমি কি করতে পারি, কি কি আসলে কাজ করা যায়, এই ধরনের চিন্তা ভাবনা দয়া করে মন থেকে মুছে ফেলো। কারণ সাবিত যেরকম বললো, তোমাদের পরীক্ষার গতিবিধি কিন্তু মনিটরিং করা হবে, এবং সামান্যতম যদি কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু তোমার পুরো ভর্তি স্বপ্নটাই বাতিল হয়ে যেতে পারে। আমি বলি, সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে তুমি নিজের প্রিপারেশন সঠিকভাবে, তুমি নিজেকে যথেষ্টভাবে প্রিপেয়ার করো যাতে তোমার অন্য কোনো কিছুর প্রয়োজন না হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টেকনিক্যাল ইস্যুস। সেগুলো কি? যেহেতু পরীক্ষাটি অনলাইনে হবে এবং তোমাকে অলওয়েজ ক্যামেরা গুগল মিটে অন রাখতে হবে, এরকম একটা প্রসঙ্গ উঠে এসেছিল। সো তুমি নেটের একটা ভালো, ইন্টারনেটের ব্যান্ডউইথ একটা ভালো অবস্থায় রেখে পরীক্ষা দিতে বসবে। কেননা তোমার যদি ব্যান্ডউইথের কোনো কম বেশির কারণে পরবর্তীতে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু ব্যাপারটা কলেজ অথরিটি কিভাবে দেখবে সেটা এখনো পরিষ্কার নয়। যদিও ডেমো পরীক্ষাতে ব্যাপারটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তোমাদের সর্বোচ্চ উপযোগী বিষয় হচ্ছে তোমরা চেষ্টা করবে ব্যান্ডউইথটা সর্বোচ্চ ঠিক রেখে তারপরে পরীক্ষার হলে বসার জন্য। তৃতীয়ত, চেষ্টা করবে তোমার আশেপাশে এই টেকনিক্যাল ইস্যু যেগুলো হতে পারে সেগুলো সামলানোর মতন একজন মানুষ, হতে পারে তিনি তোমার মা, বাবা বা বড় ভাই, এরকম কোনো মানুষকে সাথে রেখে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। কারণ পরীক্ষা চলাকালীন যদি কোনো প্রকার ত্রুটির সম্মুখীন তোমরা হও, তাহলে কিন্তু তুমি যদি সেই সময়ে সেই জিনিসটা সলভ করতে ব্যক্তিগতভাবে কাজ শুরু করো, তোমার কিন্তু সময় নষ্ট হবে। এবং মনে রাখবে, অ্যাডমিশন পরীক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া খুঁটিনাটি অনেক সতর্কতায় তুমি অবলম্বন করতে পারো। পরীক্ষার অ্যান্সার শিটে তুমি কিভাবে অ্যান্সার করছো, তোমাদের ডেমো ক্লাসে যখন পরীক্ষাটা হবে, ডেমো এক্সামে, তখন তোমরা বুঝতে পারবে যে কিভাবে আসলে এক্সাম গুলো হবে। সেই অ্যান্সার লেখার সময় যদি মাল্টিপল অ্যান্সার করার অপশন না দেওয়া থাকে বা নেগেটিভ মার্কিং কোনো ইস্যু পরবর্তীতে কলেজ থেকে জানিয়ে দেওয়া হয়, সেই বিষয়গুলো মাথায় রেখে খুব সাবধানে পরীক্ষা দিতে হবে। মনে রাখবে, ছোট্ট একটা ভুল, ছোট্ট একটা ত্রুটি তোমার সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া এবং
পুরো বিষয়টাকে বাতিল করে দিতে পারে। কেননা সার্কুলার লাস্ট লাইনে কিন্তু লেখা আছে ভুল বা অসত্য তথ্য দেওয়া হলে তার ভর্তি প্রক্রিয়া বাতিল করা হবে। সো এই তিনটা পয়েন্ট মনে রাখবে। প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই চেষ্টা করব এথিক্স গুলো মেনে চলার, সেটা যেখানেই আমরা থাকি না কেন। এই প্রসঙ্গে আসলে খুব বেশি বলা উচিত না, তাও আমি বলছি। আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে নেটের ব্যান্ডউইথ ব্যাপারটা, যাতে তোমরা সাবধানে খেয়াল রেখে কাজটা করো। খুব ভালো হয় যেখানে স্ট্রং ওয়াইফাই রয়েছে কিংবা মোবাইল নেটওয়ার্কটা খুব ভালো পাওয়া যায় সেখানে বসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে। তৃতীয়ত হচ্ছে হাতের কাছে একজন মানুষ রেখে পরীক্ষা দেওয়া, যিনি হয়তো তোমার ধরে নিবে সেই পরীক্ষার গার্ড প্লাস তোমার টেকনিক্যাল ইস্যুতে সাহায্য করার জন্য। এছাড়া যে সকল পরীক্ষার ছোটখাটো সাধারণ খুঁটিনাটি সেগুলো তোমরা স্বাভাবিকভাবেই ফলো করবে। অর্পিতা। ধন্যবাদ সৌমিককে। এবার আসি সব থেকে আলোচিত প্রশ্নে, কিভাবে সেন্ট জোসেফ কলেজে সহজে চান্স পাওয়া যায়? এক্ষেত্রে কি কোনো হ্যাক বা টিপস রয়েছে? ওয়েল আই গেস সফলতার কোনো শর্টকাট নেই। তুমি যদি শর্টকাট খুঁজতে চাও তখন অ্যাকচুয়ালি জিনিসটা আরো হযবরল হয়ে যাবে। সো আমি একটু আগে যেমনটা মেনশন করেছি, তোমার যদি মেইন বইয়ের এসএসসি মেইন বইয়ের ব্যাপারগুলো সম্পর্কে বেসিক ব্যাপারগুলো সম্পর্কে ভাবিয়া থাকে, তোমার জন্য ডাল ভাত। অ্যাডমিশন টেস্ট তোমাকে কোনো ধরনের প্যারা দিতে পারবে না। এর বাইরে কোনো ধরনের শর্টকাট খোঁজার চেষ্টা না করাই বেটার। যে আমি তার আগে এক সপ্তাহ এই টপিক গুলো পড়বো, তা পড়লে আমার যদি অ্যাডমিশন হয়ে যাবে, আসলে এমনটা হয় না। দেখা যায় ফার্স্ট পেপার নিয়ে ফার্স্ট সিলেবাস নিয়ে তোমাদের কোয়েশ্চেন করা হয়, তো সো কোনোভাবে অ্যাকচুয়ালি মিলাতে পারবে না যে এই ব্যাপারগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এখন কিছু বিষয় থাকে সব সময় চলে আসে, কিন্তু মোস্ট পার্ট থাকে যেগুলো হচ্ছে প্রত্যেক বছর বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসে। সো লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। শর্টকাট ধন্যবাদ মুনেমকে। দেখতে দেখতে আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। এই মুহূর্তে আমরা আমাদের গেস্টদেরকে অনুরোধ করব এবারে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ অর্পিতা। আসলে ওদের উদ্দেশ্য করে বলার মতন তেমন কিছু নেই, খালি এইটুকু বলতে পারি চেষ্টা করো, সত্যের জয় হবেই, তোমার জয় হবেই। আহ আশা করি আমাদের সুন্দর ক্যাম্পাসটা উপভোগ করার সুযোগ তোমরাও পাবে। আর আমরা যা যা বলছি সেগুলো আসলে শোনা কথার চেয়ে পার্সোনাল এক্সপিরিয়েন্স করাটা অনেক বেশি সুন্দর। তোমরা ড্রিম হিসেবে জিনিসটাকে নাও, তোমরা জিনিসটাকে ভালোভাবে করার চেষ্টা করো, এথিক্যালি স্ট্রং থাকো, সবকিছুকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করো। অবশ্যই তোমরা চান্স পাবে এবং ইনশাল্লাহ একদিন ক্যাম্পাসে দেখা হয়েই যাবে। যেহেতু আমাদের ক্যাম্পাসে একটা প্রচলিত কথা রয়েছে 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ সবকিছু চলতেই থাকে, ফেস্টিভ্যাল বলো বিভিন্ন প্রোগ্রাম বলো। সো দেখার অপেক্ষা রইলাম। সকলকে শুভকামনা। আচ্ছা, আমি যদি কিছু বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমত ভয় পাওয়ার কিছু নেই এখানে। এখানে মানে ভয় পাওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটবে না, মানে এক্সামের কথা বলতেছি, যেহেতু এক্সাম সিস্টেমটা এবার একটু নতুন আর কি। আর যে যে সতর্কতাগুলো শ্রমিক অলরেডি মেনশন করে গেছে, সেগুলো যদি তোমরা একটু ঠিকভাবে মানে নিজের আয়ত্তে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। চেষ্টা করতে থাকো, চেষ্টার তো কোনো মানে কমতি নেই। চেষ্টা করলে আসলে আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব অর্জন করা, এতটুকুই বলবো। আর যদি এমন কোনো ঘটনা ঘটে যায় যে তোমার যদি এই প্রতিষ্ঠানে পড়ার খুব শখ থাকে এবং তুমি যদি শেষমেশ চান্স না পাও, তাহলে ভেঙে পড়ার কিছু নেই আসলে, কারণ তোমার জীবন এখানে শেষ নয়, তোমার জীবন আরো অনেকটা বাকি রয়েছে। তুমি চাইলে আরো পরবর্তীতে অনেক ভালো করতে পারবে, এতটুকুই বলবো আর কি। আর শুভকামনা সবার জন্য, ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হচ্ছে। অর্পিতা। ওয়েল আমি ধন্যবাদ যদি শেষ সাবিককে। মুহূর্তে আমাদের আমি যদি শেষ মুহূর্তে আমাদের তিনজনের কথাই একটু মার্চ করার চেষ্টা করি। সেন্ট জোসেফের মাঠ, সেন্ট জোসেফের টিচার, সেন্ট জোসেফের ক্লাস, সেন্ট জোসেফের লাইব্রেরি, সবকিছু আসলে
অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তোমাকে দিবে। তোমার যেই ক্ষেত্রে ইন্টারেস্ট থাকুক, তোমার খেলাধুলার ক্ষেত্রে যদি বেশি ইন্টারেস্ট থাকে, সেদিকেও সেন্ট জোসেফ তোমাকে অনেক সুযোগ দেবে। তোমার যদি পড়ালেখার ক্ষেত্রে বেশি ইন্টারেস্ট থাকে, স্বাভাবিকের চেয়ে বেশি, সেক্ষেত্রেও সেন্ট জোসেফ তোমাকে অনেক অনেক সুযোগ দেবে। সেন্ট জোসেফ তোমাকে বেশ চমৎকার চমৎকার কিছু টিচার, যারা শুধু শিক্ষক হিসেবে চমৎকার নন, মানুষ হিসেবেও চমৎকার, যাদের কাছ থেকে আসলে শেখার অনেক কিছু রয়েছে, এমন মানুষদের সংস্পর্শ দেবে। পাশাপাশি সেন্ট জোসেফের ক্যাম্পাসটা নিজের মধ্যে একটা ছোটখাটো বাংলাদেশ। তো বাংলাদেশের যে ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটিটা গ্রহণ করার মানসিকতা সেন্ট জোসেফ তোমার মধ্যে তৈরি করে দেবে। আর সেন্ট জোসেফের যেটা স্পেশাল ব্যাপার, খুব কম প্রতিষ্ঠানে এরকমটা হয় যে আমাদের মানসিক স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখা হয়। এই জন্য সপ্তাহে কাউন্সেলিং এর ব্যবস্থা রয়েছে। যদি তুমি মনে করো যে না, আমি খুব ভেঙে পড়েছি মানসিক ভাবে, যে কোনো কারণে হোক, সেই হিসেবে কিন্তু অফিসিয়াল কাউন্সিলর রয়েছে আমাদের সেই দিকগুলো দেখার জন্য। সো এইভাবে সেন্ট জোসেফ আসলে স্টুডেন্টদের যেই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে খেয়াল রাখে, তেমনটা কিন্তু পাওয়া আসলে খুব কঠিন। এখন এই যেই সুযোগ সুবিধাগুলোর কাছাকাছি যাওয়ার জন্য তোমাদেরকে শুধু একটাই জিনিস করতে হবে, অ্যাডমিশন টেস্টটা সুন্দরভাবে দিয়ে এই 3.5 একরের ছোট্ট, কিন্তু আমি যেমনটা বলি সবসময় সাবলাইম সুন্দর ক্যাম্পাসটায় আসতে হবে। এবং সেজন্য অপেক্ষা করে রইলাম, কারণ ওরা দুজন যেমনটা বললো, আমরা আসলে কখনো এক্স হই না। আমরা তাই ক্যাম্পাসের আশেপাশে সুযোগ পেলেই চলে যাই। ওয়ান্স আ জোসেফাইট, অলওয়েজ আ জোসেফ। থ্যাংক ইউ। আমাদের সব গেস্টদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে পুরো সেশন জুড়ে আমাদের সাথে থাকার জন্য। এর মাঝেই আমরা আজকে লাইভ শেষ করছি। আশা করি আমাদের গেস্টরা তোমাদের সব মনে যত কনফিউশন ছিল সেগুলো দূর করতে পেরেছে। তাছাড়া যদি তোমাদের আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তোমরা আমাদের পেজের ইনবক্সে জানাতে পারো। আমরা আগামীতে তোমাদের সাহায্য করার জন্য আরো কিছু টপিক নিয়ে চলে আসবো লাইভ সেশনে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।